আপনি একটা মাফিয়া শব্দ নিতে পারতেছেন না, সন্ত্রাসী শব্দ নিতে পারছেন না। এরপরে যখন আপনি লাঠি সোঁটা নিয়ে 100-500 লোক নিয়ে থানা ঘেরাও করছেন নাসিরকে পিটানোর জন্য, তখন কি আসলে নাসিরের স্টেটমেন্টটা সত্য প্রমাণিত হইল না? এই রাষ্ট্র প্রত্যেক দিন আমাকে আপনাকে ন্যূনতম স্থির থাকবার মতো কোনো পরিবেশ দিয়েছে? এই রাষ্ট্র তো আমাকে আসলে পাগল বানায় ফেলতেছে। মানে মানে মাদক খেয়ে একরকম পাগলামি, আমরা হচ্ছি রাষ্ট্রের মাদকের কারণে পাগলামি করতেছি, পুরো জনগণকে সে পাগল বানায় রাখছে। 30% টাকা চলে যায় হচ্ছে আপনার ট্রিটমেন্টের পিছনে। তাহলে একটা মধ্যবিত্ত পরিবারের উপার্জন কত? 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা। আপনি প্রত্যেকের বাসায় দেখবেন একটা করে হাসপাতাল আছে। সে তো স্যাক্রিফাইস করে নাই যে আমি দেশের জন্য, দলের জন্য দাঁড়ায় থাকবো, আমার মেরে ফেললে মেরে ফেলো, আমার গ্রেফতার করলে জেলে নিয়ে যাও। তখন না আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে বসে লড়াইটা করতে পারতো। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি এবি পার্টির সাধারণ সম্পাদক মহাসচিব যেটি বলি, আমাদের খুব কাছের মানুষ ব্যারিস্টার ফুয়াদ ভাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত জানাই। একটা সরকারের 3 মাস বয়স চলছে, সংসদ অধিবেশন চললো। অধিবেশন শেষ হওয়ার পরে কিছু কিছু ঘটনা অনেক বড় আলোচনার জন্ম নিয়েছে। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের হঠাৎ করে একটি বিশাল ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তুলেছে, আলোচনা, রাজনীতিতে আলোচনা আছে। আবার একই সাথে আমরা দেখছি গত শুক্রবার দিন এনসিপির প্রভাবশালী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহে আক্রান্ত হলো। জুলাই সনদ নিয়ে তো অনেক দিন ধরে আমরা কথা শুনলাম, সেটারও কোনো গল্প নেই। আসলে এগুলা কি আভাস দিচ্ছে আমাদেরকে? এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এগুলো একটা আস্তে আস্তে একটা সদর প্রসারের দিকে যাচ্ছে? ধন্যবাদ। লম্বা সময় গণতন্ত্র না থাকার কারণে যেটা হচ্ছে না, মানে আমাদের অনেক তর্কগুলো জমে গেছে। ধরেন যে কথাটা আমি হয়তো আপনাকে 1 বছর ধরে বলতাম, কিন্তু আপনার সাথে 1 বছর পরে দেখা হওয়ার কারণে যেটা হয়েছে, ওই দেখা হওয়ার মিটিংটা আর 10 মিনিটে শেষ হচ্ছে না। মানে এটা মনে হচ্ছে যে আমরা ঘন্টা পর ঘন্টা মিলে কথা বলি আর কি। আমাদের রাষ্ট্র একটা ফ্যাসিবাদী কাঠামোর ভিতরে 20 বছর প্রায় টানা থাকার কারণে যেটা হয়েছে, অনেকগুলো আন্দোলন হয় নাই, অনেকগুলো দাবি দেওয়া হয় নাই, অনেকগুলো লড়াই হয় নাই, অনেকগুলো তর্ক আসে নাই, আলাপে আসে নাই। এই জন্য আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিদিন যমুনা ঘেরাও চলছে। মানে একটা তো হচ্ছে যে মানুষ মন খুলে দাবি দেওয়া করতে পারছে, ভয় নাই, গ্রেফতার করবে না, মিথ্যা মামলা দিবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের উস্কানি টুস্কানি ছিল, সেটা একটা অংশ ছিল। কিন্তু আমরা কথা তো বলেছি, কাউকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার পরিমাণ তো অনেক 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 কমে গেছে। গুম খুনের ভয় নাই। তো এই জন্য যেটা হচ্ছে যে আপনি 3 মাসে যেটা জমে গেছে, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার দেখলাম বহু বছর পরে। ধরেন টেকনিক্যালি 2001-এর পরে তো ভালো নির্বাচন হয় নাই। 2008-এও তো আপনার ভারতের তত্ত্বাবধানে একটা পাতানো নির্বাচন হয়ে তারপর সেই নির্বাচনটা একটা মানুষজন গেছে ভোট দিতে, পরের নির্বাচনগুলোকে কথা বলা যায়। মোটা দাগে মেনে নিয়েছে, বাট তারা জানে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছে। এরপরে তো কিছুই নাই ধরেন। তো সেই সময়টাতে যেটা হয় যে নির্বাচন নিয়ে আলাপ, এই জন্য দেখেন যে সংসদ, আপনাদের সাংবাদিকরা বলেছেন যে সংসদ অধিবেশন নাকি টিআরপিতে টপে চলে গেছে। কারণ এত হওয়ার কথা না তো, সংসদ তো সিরিয়াস বিষয়। সংসদ কারা দেখে? যাদের রাজনীতির প্রতি আগ্রহ আছে, সিরিয়াসলি দেশ নিয়ে ভাবেন এমন মানুষজন। কিন্তু সবাই সংসদ দেখেছে কেন? কারণ বহু বছর সংসদ দেখে নাই। সংসদ অধিবেশন যে টেলিভিশনে দেখানো হয়, এটাই তো ইয়াং জেনারেশন কোনোদিন দেখে নাই। তারা ছোট ছিল অথবা লম্বা সময় না দেখানোর কারণে। তো সেই জায়গাতে আপনার যেটা হয়েছে যে একটা ইমোশনাল আউটপোরিং হচ্ছে সব জায়গাতে রাষ্ট্রের। সব কিছুতে দেখবেন যে কখনো কখনো একটা বাড়াবাড়ি লেভেলেও চলে যাচ্ছে কথাবার্তা, মানে অতি স্বাধীনতার লেভেলে চলে গেছে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া, যে এইগুলো ভালো জায়গা। যেমন ধরেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় গেছেন। হাসিনা হইলে তো গণভবনে ডাকা নিয়ে আসতো। তো এটা অফকোর্স একটা ভালো জায়গা। আবার দেখবেন ওনাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতেছে চারপাশ থেকে। এইটা আপনি দলীয় জায়গা থেকে দেখলে হয়তো মনে করবেন যে কী ব্যাপার, ওদেরকে বানান দেওয়া হলো না কেন, ধরা হলো না কেন। কিন্তু গণতন্ত্রের জায়গা থেকে দেখলে তো খুবই নর্মাল একটা ব্যাপার। সারা দুনিয়াতে আমরা দেখেছি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে ডিম মারা, টমেটো মারা, স্প্রে করা, তারপরে হচ্ছে আপনার এই বু করা, অথবা মারে আপনার ফ্লাওয়ার, ময়দা ছুঁড়ে মারে। কিন্তু এটাতে যেটা করে সিম্পলি নিয়ে একটা কষণ দিয়ে ছেড়ে দেয় আর কি।
তো এটা ভালো গণতন্ত্রের ব্যাপার, কিন্তু যে এইটাকে নেগেটিভলি দেখার কোনো কারণ নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে রিয়াক্ট করেন নাই, প্রধানমন্ত্রী রিয়াক্ট করেন নাই, এবং এই রিয়াকশন যে করা উচিত না, এটা বিএনপির নেতাকর্মীকে শিখতে হবে। কারণ তারা গত 17 বছরে শুধুমাত্র রিয়াকশনটা শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। দেখলে মাইট দাও, ওকে আটকাও, ওকে পিটাও, একটা মিথ্যা মামলা দিয়ে দাও, ডিজিএফকে দিয়ে উঠায় নিয়ে যাও, এগুলো গণতান্ত্রিক রিয়াকশন না। ঠিক একইভাবে দেখেন যে নাসির উদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ গেছে এবং সে একটা সীমান্ত সফর করছে, যেখানে যেখানে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক খুন হচ্ছে সেখানে যাচ্ছে, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে, সীমান্ত হত্যা নিয়ে তার কনসার্ন রেজ করতেছে। এবং আমরা যেহেতু ক্যাম্পাস থেকে ওকে চিনি, সে কিন্তু 56 দিন রাজুতে আপনার অবস্থান কর্মসূচি পালন করেছিল সীমান্ত হত্যা বন্ধের দাবিতে আওয়ামী লীগের আমলে। তো এইটা নিয়ে তার একটা কাজ আছে, তার গবেষণা আছে, লেখাপড়া আছে, সঙ্গে থেকে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে সে ওখানে গেছে, তাকে মানে ডিম মারতে হবে কেন, মানে এমন কি হয়েছে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের নেতাদেরকে অপমানজনকভাবে কথা বলে, তা আপনি প্রধানমন্ত্রী অপদার্থ, সরকার অপদার্থ, সরকারের কোমর ভাঙা, মাজা ভাঙা, কোনো কাজ করতে পারতেছে না, গুড ফর নাথিং, এই কথাগুলো তো গণতান্ত্রিক কথা, এগুলো তো গণতন্ত্রে আপনাকে এটা তো চামড়ায় মোটা করতে হবে। এটা গণতান্ত্রিক অধিকার, অবশ্যই তার কথাটা বলা আছে। ধরেন যেই প্রশ্নটা এসেছে আজকে, আমি দেখলাম যে ছাত্র দলের নেতৃবৃন্দ তারা বলেছেন যে বাক স্বাধীনতা থাকবে। ছাত্রলীগের সময়ও এরকম বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, ছাত্রলীগ মেরেছে, কিন্তু যে অকথ্য ভাষায় গালিগালাজগুলো করা হয়, যেমন আপনাকে আমি বলি, দেশের প্রধানমন্ত্রীকে যে আসলে কি আমরা এটা বাক স্বাধীনতা নামে বলতে পারি? যে আগের বার তো ডিজিএফআই কোমর ভাঙছিল, এবার পাবলিকে কোমর ভেঙে দিবে, বা ধরেন নাসির বলেছে এই কথা। হ্যাঁ, এই একটা ইয়ে তো বলেছে। এর আগের বার তো ওনার ডিজিএফআই ইয়ে করেছিল 111 কে ইঙ্গিত করে। আচ্ছা, আমি যতটুকু ধরেন যে যেখানেই যাচ্ছে সে সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি তার স্বভাবসুলভ ভঙ্গিতে লোকালে ওই এমপিকে বলে মাফিয়া, বা অমুক নেতাকে বলে সন্ত্রাসী, অমুক মির্জা আব্বাসকে তো এক ধরনেরই করেছে, ঠিক আছে, তার টেরিটরি নির্বাচন করেছে, কিন্তু ধরেন উনি বিভিন্ন বিএনপি নেতাদের যেভাবে তিনি করেন, এতে করে কি একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয় কিনা? ধরেন ওই এমপির তো কিছু জন সাপোর্ট থাকে, সমর্থন থাকে, এইটাকে আমরা রাজনীতিতে কি এটা একটা নতুন ইয়ে দেখছি কিনা? যে ধরেন আপনাকে ব্যারিস্টার ফুয়াদকে আপনি একটা বক্তব্য দিতে গেলেন, আপনি সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কিন্তু সমালোচনা করতে গিয়ে যদি ব্যক্তির প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, সেটা কি তখন এটা রাজনীতির সহমর্মিতা? কারণ আপনারা তো বলছেন যে 15-17 বছরের যে শেখ হাসিনা সরকার বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল আপনার, সেই প্ল্যাটফর্মের মধ্যে যখন এগুলো বিভাজন হবে, তো সেই বিভাজন কি সাধারণ মানুষের কাছে খুব ভালো কিছু বার্তা আসবে? একটা বিষয় দেখেন যে আপনার রাজনীতিবিদদেরকে মাফিয়া, সন্ত্রাসী বাংলাদেশের কনটেক্সটে অথবা আমাদের ভারতবর্ষের কনটেক্সটে বলাটা খুব বেশি খারাপ কিছু না, খুবই কমন। বাংলাদেশের রাজনীতিতে মাফিয়া না লোকালি অথবা সন্ত্রাস করে না এমন ব্যারিস্টার মওদুদ মার্কা এমপি আপনি একটা দুইটাই পাবেন, এইটা ভেরি রেয়ার। ডক্টর মঈন খান অথবা ধরেন জমিরুদ্দিন সরকার, মানে এই ধরনের টাইপের লোক ছাড়া আপনি অলমোস্ট কোনো দলই আপনি মাফিয়া ছাড়া বিএনপি আওয়ামী লীগ থেকে এমপি মন্ত্রী হয়েছে, গুন্ডামি করে না, এরকম লোক আপনি খুঁজে পাবেন না। এবং রাজনীতিবিদদেরকে এগুলো সহ্য করতে পারতে হবে। যেমন ধরেন প্রতিদিন আমাদেরকে যে গালাগালিগুলো করে, পাকিস্তানি প্রতি সপ্তাহে প্রতিদিন 10 বার করে আমাকে পাকিস্তানে পাঠায় দেয়, রাজাকার, আলবদর, টাকলা, বাজে বাজে ভিডিও বানায়, এডিট করে করতেছে। আমি মনে করি যে এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি পার্সোনালি এই শব্দগুলো ব্যবহার করতাম কিনা, করতাম না, আমি পার্সোনালি করি না। হাসিনার আমলে তো আমার থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে বেশি এরকম লোক তো খুব কম বাংলাদেশে। তো আমি হাসিনাকে সর্বোচ্চ কি বলছি? ফেরাউন বলছি, নমরুদ বলছি, হিটলার বলছি, ফ্যাসিবাদী শাসক বলছি। কিন্তু বাপ মা তুলে কথা বলা, বাপের জন্ম নিয়ে কথা বলা, মায়ের জন্ম নিয়ে কথা বলা, আমি কখনো ওই মাত্রা ক্রস করব না। আমাদেরকে যেটা শিখাইতে হবে, সরকারি দলের সংযত আচরণটা শিখতে হবে অবশ্যই। কারণ সরকারি দল হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে ঈশ্বরের কাছাকাছি এলাবলের একটা ক্ষমতা। সবগুলো মাফিয়া অর্গানাইজেশন তার হাতে। হ্যাঁ, আপনি একটা মাফিয়া শব্দ নিতে পারতেছেন না, সন্ত্রাসী শব্দ নিতে পারছেন না। এরপরে যখন আপনি লাঠি সোটা নিয়ে 100-500 লোক নিয়ে থানা ঘেরাও করছেন নাসিরকে পিটানোর জন্য, তখন কি আসলে নাসিরের স্টেটমেন্টটা সত্য প্রমাণিত হইল না? যে আপনার এমপি, আপনাদের নেতারা গুন্ডা, মাস্তান, বদমাইশ, মাফিয়া, আপনি আলটিমেটলি প্রমাণ করলেন তো সেটা। সেটা তো অবশ্যই, পরেরটা তো ভালো হয়নি, এটা আমি বলছি। এক্স্যাক্টলি। কিন্তু তারেক রহমান নিয়ে যদি কথাটা বলে থাকে, এটা খুবই মানে আনএক্সেপ্টেবল, এটা অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল কথা। জুলুমের শিকার, নির্যাতনের শিকার একটা মানুষকে নিয়ে মানে
মানে ঠাট্টা তামাশা করা। আমি তারেক রহমানকে প্রত্যেকদিন তারেক রহমানের পলিসি সমালোচনা করতেছি, প্রত্যেকদিন বিএনপি সরকারের সমালোচনা করছি, কিন্তু তারেক রহমানকে নিয়ে ব্যক্তিগতভাবে পরিবার নিয়ে কথা বলাটা এটা খুবই অভদ্র আচরণ, মানে এখানে সীমানা টানতে হবে। একটা জিনিস হচ্ছে আপনি মাহফুজ আলমের বক্তব্যটা কিভাবে দেখেন, আমার এখানে আপনাকে কিছু যোগ করে দিই। এটা আমার কাছেও ব্যক্তিগতভাবে খুবই আমি বিস্মিত যে একটা মানুষ সরকারের দীর্ঘ সময় থাকলাম, আজকে এসে আমরা বলছি আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে প্রফেসর ইউনূস সরকারের অনেকগুলো ভুলকে তিনি টেনে এনেছেন। তাহলে আমি সরকারে থেকে আমি কি করলাম, মানে এটা খুবই দ্বিচারিতা বা একটা দ্বৈতমুখী কথা হলো না, বা এটা এখন কার উপরেই দায় চাপানো হচ্ছে, আপনি কি বলবেন এটা? হ্যাঁ, না মানে একটা বিষয় হচ্ছে যে মাহফুজের পুরো স্টেটমেন্ট আমি পড়েছি, আমার কাছে মনে হয়েছে ইটস জাস্ট এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন। সে খুবই হতাশ, এবং স্টেট অফ ফ্রাস্ট্রেশনে থাকলে যেটা হয় মানুষ দায় নিতে পারে না, অন্যকে দায় দিতে চায়। আপনি মানে ক্যাবিনেট ফরম্যাটে হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। আপনি যখন এই প্রতিষ্ঠানে কাজ করেন, এই প্রতিষ্ঠানের ভালো খারাপের সব দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি ওইটার সাথে আপনি নাও থেকে থাকেন, আপনি ছুটিতেও থেকে থাকেন, ওই দিনকার এখানে আগুন লাগলে আগুন লাগার দায় আপনাকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাডভাইজারি কাউন্সিলের মেম্বার ছিলেন, কথাটা তো এইভাবে বলা দরকার ছিল যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় অ্যাড্রেস করতে পারি নাই, কথাটা এইভাবে আসলে ভালো হইতো। এখন যেটা হয়েছে এটা সিম্পলি একটা ফ্রাস্ট্রেশনের তালিকা হয়েছে, হতাশাবাদীদের বক্তব্য হয়েছে। তো আমি বরাবরই মনে করি যে মাহফুজের চিন্তক, সে প্রচুর লেখাপড়া জানা ছেলে, পলিটিক্সের জন্য সে ফিট না, এটা আমি তাকে বলেছি, সরাসরি বলেছি যে রাজনীতির জন্য সে আসলে ফিট না। তার আসলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নিয়ে তার কাজ করা দরকার, রিসার্চ, অ্যাক্টিভিজম, এগুলোর জন্য সে যথেষ্ট ফিট, এবং এটা এখন আবার প্রমাণিত হয়েছে। এবং সে যদি এখনও আবার তার লেখাপড়াতে ফিরে যায়, চিন্তায় লেখালেখিতে ফিরে যায়, তাহলে সে অসাধারণ চিন্তক, বুদ্ধিজীবী হবে বাংলাদেশের রাষ্ট্রে আগামী দিনগুলোতে। ইন্টারিম সরকার দীর্ঘ সময় ছিল, এটা একটা এভাবে না বলে সে পুরো জিনিসটা বলতে পারতো যে কোথায় কোথায় আমাদের ব্যর্থতা আছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই বক্তব্যের পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো এসেছে, যে আপনার কথাটাই বলছে যে ব্যর্থতার দায় স্বীকার করতে না পারে এখন অন্যের ঘাড়ে সব চাপানো হচ্ছে, মিডিয়ার ঘাড়ে চাপানো হচ্ছে, বা এইটা করা হচ্ছে রাজনীতি, এখনকার রাজনীতি দলগুলোর উপর বলা হচ্ছে। সরকারে থাকা অবস্থায় সরকারের ভিতরে কি হচ্ছে এটা তো তার চাইতে আমরা ভালো কেউ জানার কথা না, তাই না? তাদের তো একটা রোড ম্যাপ ছিল নিশ্চয়ই। সেই বক্তব্যের পরে নাসিরউদ্দিন ঘটনাটা ঘটার পরে কালকে ইন্টারিম সরকার আরেকজন উপদেষ্টা ছিলেন, তিনিও দীর্ঘ সময় ছিলেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তার একটা স্ট্যাটাস নিশ্চয়ই আপনি দেখেছেন বা বক্তব্য। যদি কেউ এ ধরনের গ্যাঞ্জাম করতে চায় বা যেটা বাক্য, কেউ যদি এই ধরনের মব করতে চায় বা যদি এ ধরনের মানে আক্রমণাত্মক ভঙ্গি কেউ, তাহলে আমাদের সাথে কেউ পারবে না। এতে হচ্ছে কি, রাজনীতির ময়দানে ভাষাগুলো হয়তো ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ যারা, আপনি যদি চিন্তা করেন যে 17 বছরের রেজিম, 15 বছরের রেজিম চেঞ্জ করার জন্য যাদের সমর্থন ছিল, তাদের একটা বিশ্বাস, আশা মানে আস্থার জায়গা ছিল, এগুলো আসা তাদের কাছে কি বার্তা যাচ্ছে? এরকম যাচ্ছে না যে সেই তো আগের মতোই শুরু হলো? হ্যাঁ, না নিঃসন্দেহে একটা বিষয় হচ্ছে যে ওই যে আমার বিশ্বাস যে এটাকে আমি পলিটিক্যাল রেটরিক আকারে দেখতে চাই, কারণ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কালকে যে ঘটনাগুলো ঘটেছে, এইটার হয়তো একটা রেসপন্সে আসিফ এই কথাটা বলেছে যে যদি মারামারি করতে চায় তাহলে তো মারামারি আমাদের থেকে বেশি করতে পারবেন, এরকম। আমার মনে হয় যে এই শব্দগুলো এই কালচার থেকে বের হয়ে আসাটাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাইট, যেটা নিয়ে আমাদের এই 24-এর লড়াইটা ছিল। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি সবাইকে বলবো যতটুকু মানে মানে রেসপন্সিবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুযোগ আছে এটা করা দরকার। নাসির উপর যেটা হয়েছে সেটা অবশ্যই প্রচন্ড রকম নিন্দনীয়, নিন্দা জানাতে পারে, হ্যাঁ নিন্দনীয়, মানববন্ধন করতে পারে। সরকারের যে রেসপন্স দেখতে পাচ্ছি, পুলিশ মামলা নিচ্ছে না, এবং একের পর এক মানে বিএনপি নেতাকর্মীদের এগেইনস্টে মামলা নিচ্ছে না। পরে সম্ভবত শুনলাম যে অনেক লেটে 11 জনের নামে পরে মামলা নিয়েছে। তো মামলা নিয়েছে মানে হলো তাহলে পুলিশকে উপর থেকে বলতে হয়েছে, মানে মানে সরকারের জায়গা থেকে কেউ না কেউ এটা বলেছে। আপনার মনে থাকার কথা, একই ইনসিডেন্টে কিন্তু আপনার সিটি কলেজে কাউকে গ্রেফতার করা হয়নি, যারা রামদা নিয়ে মারামারি করলো রাস্তায়, ছাত্রদলের নেতারা। শাহবাগে মামলা করতে গেছে, মামলা নেয় নাই। তাহলে একই জিনিস কি আমরা গত 17-18 বছর দেখি নাই? আগের বিএনপির সময় দেখি নাই? 21শে আগস্টের মামলার পরে, ঘটনার পরে আওয়ামী লীগের নেতারা থানায় থানায় ঘুরেছে না মামলা নেবার জন্য? এই থানা বলতেছে ওই থানায় যান, ওই থানা বলছে ওই থানা যান, এবং জলিল সাহেবকে দেখেছি থানায় থানায় দৌড়াচ্ছেন। মানে এগুলো তো বদলানো দরকার। আমরা তো সবাই খুব ক্লান্ত এগুলো দেখে।
পুলিশকে আমরা এত সিরিয়াসলি, পুলিশ রিফর্ম কমিশন হয়েছে, মানে একটা কমিটি হয়েছে, কমিশনের রিপোর্ট আসছে, আমরা চাইলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন হোক, এইটার ফরমেশন নিয়ে ঐকমত্য কমিশনে আমরা আলাপ করেছি, কিন্তু আপনি দেখলেন যে সরকার অর্ডিন্যান্স আকারে এটাকে রাটিফাই করে নাই। তাহলে পুলিশ র্যাব অফিসিয়ালি জাতির কাছে তার কাজের জন্য কিন্তু ক্ষমা চেয়েছে 24-এর পরে। তো এই যে একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছিল, যে তারাও বলেছে ঠিক আছে আপনারা আমাদেরকে রিফর্ম করেন, আমরা আলাপটা তুলি। এই সরকারি দল, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল সবাই কিন্তু বলেছে র্যাব বিলুপ্ত করবে ক্ষমতায় আসলে, কিন্তু দেখেন বিলুপ্ত করছে না। এলিট ফোর্স হবে, এলিট ফোর্স হবে। কেন আপনাকে রাখতে হবে এলিট ফোর্স? পুলিশে কি এলিট ফোর্স নাই? আছে তো, এপিবিএন। আমাদের হিস্টোরিক্যালি তো আমাদের আর্মড পুলিশ ব্যাটালিয়ন আছে। আপনি সেটাকে দুর্বল করে আপনি কেন র্যাবকে রাখতে হবে? একটা স্যাংশন ফোর্স, যেই ফোর্সটার উপরে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশন আছে, তার অফিসিয়ালদের উপর স্যাংশন আছে। এখানে যারা কাজ করবে তারা ফিউচারে জাতিসংঘের মিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হবে, ঝামেলায় পড়বে। আপনার এটা কেন রাখতে হবে? তারপরে দেখেন আমাদের কিন্তু আর্মড ফোর্সেসের আলাদা এলিট ফোর্স আছে, সেনাবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে। তাহলে আপনি তো সমন্বয় করার ব্যাপার, আপনার যখন যাকে লাগবে আপনি তাকে ডিপ্লয় করবেন, আপনি তাকে কাজে লাগাবেন। তো সেই জায়গাতে মানে মানে এক্সিস্টিং রিফর্মগুলোর ব্যাপারে যে অনাগ্রহ দেখতে পাচ্ছি, এবং এই অনাগ্রহটা যেটা করছে না, এইখানে কিন্তু নাসিরদের রিয়াকশনটা তৈরি হচ্ছে, আসিফদের রিয়াকশনটা তৈরি হচ্ছে, এবং এই রিয়াকশনটা কিন্তু অনেক সময় ন্যায্যতার মাত্রা ক্রস করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্র আকারে তো আমাকে ঠান্ডা রাখতে হবে। আমরা ধরেন যারা লম্বা সময় দেশের বাইরে থেকেছি, মানে আমরা যখন বেড়াতে আসতাম, আসলে মনে হইতো দেশের মানুষগুলো আসলে প্রচণ্ড অস্থির, তারা মানসিকভাবে সুস্থ না, তাদের কথাবার্তা আচার আচরণে কোনো যৌক্তিকতা নাই। এখন এবং আপনি এখনও দেখবেন রাস্তাঘাটে মানুষজনকে দেখলে প্রচণ্ড অস্থির মনে হয়। এখন অস্থির হবে না কেন বলেন? এই রাষ্ট্র প্রত্যেক দিন আমাকে আপনাকে ন্যূনতম স্থির থাকবার মতো কোনো পরিবেশ দিয়েছে? সকালবেলা একটা মধ্যবিত্ত পরিবার যখন অফিসে যাওয়ার জন্য বের হয়, ট্রান্সপোর্ট নাই, আপনি বাসের জন্য হাহাকার করতেছেন, বাসে উঠলেন, এগুলো বাস না মুড়ির টিন? মানে এগুলো তো বাসের ডেফিনেশনে পড়ে না। মানে রাষ্ট্র আকারে কি আমি ঢাকা শহরে 10,000 বাস নামানোর টাকা নাই আমার, দোতলা এসি বাস? কিন্তু এই 15 বছরের তো একটা পরিবারতন্ত্র ব্যবসায় হয়েছে পরিবহনটা। তা আপনার কথাটাই আমি জিজ্ঞেস করি, একই প্রশ্নকে আপনার মতবাদে এরকম কখনো মনে হয় যে যারা গত 18 মাস ইন্টারিম ছিল বা এই 3 মাস, মানে সব কিছু মিলিয়ে ধরুন প্রায় 2 বছর হতে যাচ্ছে, তারাও তো কেউ এটা করলো না? আমরা ইন্টারিম সরকারকে দেখলাম, বললো যে পরিবহনে সুশৃঙ্খল আসবে, গোলাপি কালার বাস নামবে, এসি বাস আসবে, সব শুধু কথার মধ্যে, কথার ফুল ঝুড়িতে থেকে গেল। এটা নিয়ে আমি তখন কথা বলেছি, এবং যোগাযোগ উপদেষ্টাকে আমি নিজে পার্সোনালি বলেছি যে আপনি ঢাকাতে পার্সোনালি আপনি এটা ইনিশিয়েটিভ 100 বাসও তো নামতে পারে, 10,000 বাস অর্ডার করেন। মানে আপনি বাস অর্ডার করলে তো কালকে আপনাকে ডেলিভার দেবে না। আপনি একসাথে আমাদের বিটিআরসির যদি ডিপোগুলোতে যান, আপনি দেখবেন একতলা দোতলা প্রচুর বাস পড়ে আছে। কমলাপুরে যান, মিরপুরে যান, উত্তরাতে যান, এবং এই অধিকাংশ বাস কিন্তু রিপেয়ার যোগ্য। কিন্তু প্রাইভেট সেক্টরের যে এই যে ক্রিমিনাল মুড়ির টিনের ব্যবসা যারা করে না, এরা বিটিআরসিকে টাকা পয়সা দিয়ে এই কাজটা করতে দিচ্ছে না। তাহলে আপনি আপনার লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করছেন না। সারা বাংলাদেশে আপনার ধরেন এরকম সার্ভিসিং করে আপনার 20-30 হাজার বাসের আমার প্রয়োজন আছে। আপনি ধরেন বিদেশ থেকে আনার টাকা নাই, আপনি দেশেরগুলোকে রিপেয়ার করেন, এসি বসান, ফিটনেস ডেভেলপ করেন, করে আপনি আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন, আমার হাজার হাজার মানুষের বেকারত্ব দূর হবে, এখানে কাজ করতে পারবে। তো কোনো না কোনো ফর্মে এই কাজগুলো হওয়া দরকার। আমি আগের উপদেষ্টাকে বলেছি, এখনকার সরকারকে বলছি যে এই যে না হওয়ায় মধ্যবিত্তর যে টেনশন দেখেন, সে সকালবেলা ঘুম থেকে উঠে তো তার বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসছে, সে নিরাপত্তা ফিল করছে কিনা, যে আমার মেয়েটাকে যে স্কুলে রেখে আসলাম, ও কি জীবিত ফেরত আসবে, ও কি রামিসা হয়ে ফেরত আসবে, কি আকারে ফেরত আসবে। এরপরে এই লোকটা বাজারে যায় বাচ্চাটাকে, আপনি দেখবেন সকালের আমাদের ডায়েরিটা কি, সকালে প্রথম হচ্ছে আপনি বাচ্চাকে নিয়ে স্কুলে দিয়ে আসলেন, এরপরে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে মধ্যবিত্তর মাথার অবস্থা কি বলেন? ইনফ্লেশন, দর দাম, একটা 37 টাকা কেজির বেগুন এখানে 100 টাকা হয়ে গেল, এগুলো তো আপনারাই রিপোর্ট করেছেন। 10 টাকার আলু ঢাকাতে এসে 60 টাকা হয়ে যায়। তাহলে এই যে রাজনৈতিক দলের ছন্ন ছায়াতে যে চাঁদাবাজি, যেটা এখনো ব্যাপকভাবে চলছে, 5ই আগস্টের পর থেকেই বিএনপি মোটামুটি সারা দেশে এরা দখল করে ফেলছে, নিয়ন্ত্রণ তো করতে পারছেন না। তখন বলা হচ্ছিল কি, আমরা তো বহিষ্কার করছি, নির্বাচিত হয়ে আসবো, এটা ফৌজদারি অপরাধ, তত্ত্বাবধায়কের কাজ। এখন তো আপনি ক্ষমতায় আছেন, চাঁদাবাজি বন্ধ করছেন না কেন?
প্রথম আলো দেখলাম রিপোর্ট করেছে যে মিরপুরে 75টা গ্যাং চাঁদাবাজির, প্রত্যেকটা হচ্ছে আপনার বিএনপির সাথে জড়িত। আগে এই গ্যাংগুলোই আওয়ামী লীগের নেতাকর্মীরা চালাইতো। শাহ আলী মাজারে দেখেন, শাহ আলী মাজারে সবাই মানে মব, তারপরে হুজুর, তৌহিদি জনতা এইসব জামাত শিবির বলার চেষ্টা করছে। শাহ আলী মাজারের ট্রাস্টে যে 400 দোকান আছে, এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে, সে আলাপ নাই কেন? হুজুররা গেলে মাজার ভেঙে দিয়ে আসলো না কেন? ধরেন আপনি এখানে তৌহিদি জনতা বলছেন, ওরা তো গেলে মাজারটা, ওরা তো মানে ধর্মের জায়গা থেকে দেখবে, ওরা তো শুধু ওদেরকে পিটায় চলে আসবে না, ওরা তো মাজারটা ভাঙবে। মাজার তো ভাঙে নাই। তাহলে আপনি এই যে বয়ানটাকে রং জায়গাতে ট্রান্সফার করতেছেন, আসল অর্থনীতি, লুটপাট, ক্লাউন পলিটিক্স, সেই জায়গাতে আপনি অ্যাড্রেস করছেন না। তাহলে এই মধ্যবিত্ত স্থির থাকবে কিভাবে? আপনি তো স্থির থাকার মতো কোনো জেনুইন জায়গা নাই, নিরাপত্তা নাই, জুডিশিয়ারির অবস্থা, বিচার বিভাগ, আইন, পুলিশ সব কিছু মিলায়। তাহলে এই রাষ্ট্র তো আমাকে আসলে পাগল বানায় ফেলতেছে। মানে মানে মাদক খেয়ে একরকম পাগলামি, আমরা হচ্ছে রাষ্ট্রের মাদকের কারণে পাগলামি করতেছি। পুরো জনগণকে সে পাগল বানায় রাখছে, তাকে অস্থির বানায় রাখছে। যে জনগণ যখন অস্থিরতা একসময় যখন সহ্য করতে পারবে না, তখন কি করবেন? তখন যে আইন হাতে তুলে নেয়। গতকালকে খুলনায় কি হয়েছে দেখেন, আদালতে গুলি করেছে না? কি স্লোগান দিচ্ছে দেখেন, আসিয়া থেকে রামিসা, বিচার আচার সব ভিসা, স্লোগান দিচ্ছে না প্রতিবাদী জনগণ? মানে এটা তৈরিতে আপনি প্রি স্টেট, মানে রাষ্ট্রপূর্ব একটা রিয়েলিটিতে, মধ্যযুগীয় গোত্রীয় সামন্তবাদী চিন্তায় আমরা চলে যাচ্ছি। এবং এই কারণে তো গুলিটা করেছে, যে করেছে মানে মনে করতেছে আরে বিচার আচার 20-30 বছর চলে যাবে, নগদে দেনা পাওনা শেষ করে ফেলো। এটাও তো ভালো না, বার্তা প্রশ্নই না। আসে না, প্রশ্নই আসে না। এটা এটা তো পুরো সমাজটাই তো একটা অস্থিরতায় চলে যাবে। প্রশ্নই আসে। তো এখন হলো যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রামিজ স্যার ফ্যামিলির সাথে দেখা করতে গেছেন, ভালো কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের জনগণকে আশ্বস্ত করা এই রকম ঘটনা আর ঘটবে না, এইরকম ঘটনাগুলোকে আমরা বিচারের মুখোমুখি করব, এই রকমের ঘটনা ঘটলে এর কারণগুলো আমরা বের করার চেষ্টা করব। মাদক জড়িত না? এই মিরপুর থেকে দেখেন এই ঘটনার সাথে পিচ্চি রাজা নামে একটা ছেলেকে গ্রেফতার করছে। ওর হাসি মুখের ছবিটা দেখলাম, তাকে হ্যান্ডকাপ পরানো, সে পুলিশের গাড়ি উঠতেছে, একদম রাজার মতো করে হাসতেছে। মানে সে জানে আমার রাজ্যে তোমরা প্রজা, আমি একদিনের একটা হলিডে করতে যাইতেছি, পরশুদিন বেলে বাইরে আসবো। বাংলাদেশের সব বড় বড় আইনজীবীরা 10 লাখ 20 লাখের কাছে তার গাউন, তার টুপি, তার সাদা শার্ট বিক্রি করে দিয়ে আসবে সেদিন ওই পিচ্চি রাজার কাছে। তাহলে এভাবেই তো রাষ্ট্র আমাকে অস্থির করে ফেলতেছে। আমি যখন এটা সত্যি দেখছি, দুঃখজনক। তাহলে এই বদল হবে কবে? এই রাষ্ট্র ব্যবস্থা বলেন বা এই যে পরিবহন নৈরাজ্য, অর্থনীতিতে স্থবিরতা, মানুষের মধ্যে হাহাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দিন শেষে তো আসলে জনগণকে তুষ্ট করতে হবে। জনতুষ্টি একটা বড় বিষয় সরকারের কাছে। কিভাবে সম্ভব ছোট করে বলবেন, কারণ আরেকটা প্রশ্নে আসবো আমি। মানে এটা তো আসলে ছোট কোনো বিষয় না, এটা একটা লম্বা তর্ক আর কি, কিভাবে করবেন। আমার মনে হয় যে পশ্চিম ইউরোপ এটার একটা লম্বা ভালো এক্সাম্পল। এই রাষ্ট্রগুলোকে ক্লোজলি দেখা দরকার। আমার সুযোগ হয়েছে ওয়েস্টার্ন ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করা, এবং আমরা দেখেছি যে সেখানে কতটা নিজেকে পিসফুল মনে হয়। কারণ হচ্ছে মা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে তার মারা যাওয়া পর্যন্ত রাষ্ট্র প্রত্যেকটা স্টেজে তার দায়িত্ব নিয়েছে। যে আপনি একটা বাচ্চা আসবে, আপনার একটা ট্রিটমেন্ট দরকার, প্রিনেটাল আপনার ট্রিটমেন্ট আছে, তো বাচ্চা হওয়ার আগেই তো ট্রিটমেন্ট প্রসেসটা শুরু হচ্ছে। আপনার হেলথ কেয়ার সার্ভিস, আপনার লোকাল ডক্টর, জিপি, আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস, আপনার যে ওষুধ লাগবে কেনার টাকা থাকুক অথবা না থাকুক, রাষ্ট্র এই সার্ভিসগুলো দিচ্ছে আপনাকে। আপনি এরপর লেখাপড়া করছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত অলমোস্ট সব জায়গাতে পশ্চিম ইউরোপে লেখাপড়া ফ্রি। পশ্চিম ইউরোপ এরপরে হচ্ছে আপনি যেখানে ফ্রি না, ইউনিভার্সিটিগুলোতে আপনি ব্যাংক লোন পাচ্ছেন, ইন্টারেস্ট ফ্রি লোন। আপনি চাকরি পাইলে পরে একটা সময় এই টাকাটা শোধ করা শুরু করবেন, এবং সেটা হচ্ছে আপনার একটা মার্জিনাল সাম, মূল টাকাটা আপনি ইন্টারেস্ট অ্যাডজাস্ট করবে না। তো সেরকম একটা জায়গাতে এরপর আপনার পেনশন আছে, আপনার ঘর না থাকলে আপনাকে রাষ্ট্র ঘর দিচ্ছে, আপনার ওয়েলফেয়ার বেনিফিট আছে, আপনি আনএমপ্লয়েড হলে আপনাকে আনএমপ্লয়মেন্ট ভাতা দিচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় রাষ্ট্র আমাকে আশ্বস্ত করছে, মোটা দাগে আমার আপনার খরচের জায়গা হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়া, দ্বিতীয় জায়গা হচ্ছে আপনার স্বাস্থ্যসেবা, থার্ড হচ্ছে আমার পোস্ট রিটায়ারমেন্ট আমি কিভাবে থাকবো। আমার তো চাকরি ধরেন 60-এ শেষ, এরপরে আমার বেঁচে থাকার অ্যারেঞ্জমেন্টটা কী হবে, আমার টাকা আছে কিনা, পেনশন আছে কিনা, থাকার ঘর আছে কিনা, এটা আছে সেটা কিছু। এই তিনটা বিষয়কে মাথায় রেখেই কিন্তু
দুর্নীতি যারা করে তারা কিন্তু এই চিন্তাটা করে যে আমার ছেলে মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে। তাকে এই চিন্তাটা কেন করতে হইলো? আপনি কেন রাষ্ট্রের বেস্ট গ্রামার স্কুল, জেলা স্কুল, তারপরে উদয়ন স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, এগুলো কেন প্রোভাইড করতে পারছেন না? আমাদের আগের জেনারেশনে তো এই স্কুলগুলোতে পড়ে দেশ সেরা অনেক কিছু হয়েছে। তাহলে এই জেনারেশনের বাবা মাদেরকে আমি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাইতে হবে, 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা তাকে মাসে খরচ করতে হবে? প্রয়োজন নাই তো। তখন তাকে দুর্নীতির পথেই যেতে হয়। তখন আপনি টেন্স করে ফেললেন যে বাংলা মিডিয়ামে লেখাপড়া নাই, ইংলিশ শিখতেছে না, আমার ছেলেমেয়ের ফিউচার কি? তাহলে আপনি তাকে টেন্স করে ফেললেন। সে এখন রাষ্ট্রকে চুষে খাবে, সরকারি অফিসে বসছে, দুর্নীতি করবে, ব্যবসা করছে, ট্যাক্স ফাঁকি দেবে, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে, রাজনীতি করছে, দেশকে লুটপাট করে খাবে। কারণ ওই যে ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। এবং রাজনীতিবিদরা আমলা টামলা দেখবেন, বাংলাদেশের যারা শাসক শ্রেণী যদি কম্বাইন করেন, সবার ছেলে মেয়ে মোটা দাগে 1-2 জন ব্যতিক্রম ছাড়া দেখবেন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, তারপর তারা বিদেশ চলে যায়। দ্বিতীয় দেখবেন দুর্নীতির বিপরীত জায়গাটা হচ্ছে আমার আপনার প্রয়োজনের জায়গা, সেটা হচ্ছে আমি অসুস্থ হইলে কোথায় যাব? একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারবেন না, 1,000 টাকা ফি আছে, হয়তো আমার আপনার গায়ে লাগতেছে না, কিন্তু 1,000 টাকা ফি দিয়ে একজন ভালো প্রফেসর দেখানোর ক্যাপাসিটি এই সোনার বাংলাতে 70-80% মানুষের নাই। তা প্রফেসর তো 1,000 হয় না, তাও 1,500 টাকা, 2,000 তারপর টাকা। টেস্ট আছে, যেখানেই যাবেন আপনাকে 10-15 হাজার টাকা টেস্ট ধরায় দিবে। এই অ্যাবিলিটি Follow up নাই আছে। আমাদের। আমাদের সিপিডি থেকে শুরু 70 to করে 80% লোকের WHO সবাই বলছে যে আমাদের ইনকামের 30% টাকা চলে যায় হচ্ছে আপনার ট্রিটমেন্টের পিছনে। তাহলে একটা মধ্যবিত্ত পরিবারের উপার্জন কত? 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা। আপনি প্রত্যেকের বাসায় দেখবেন একটা করে হাসপাতাল আছে, প্রত্যেকের বাসায় বাংলাদেশে আমি দেখেছি সবার বাসায় এরকম ওষুধের ডিব্বা আছে। বাংলাদেশে আপনার দারোয়ান, পিয়ন থেকে ড্রাইভার থেকে শুরু করে সবাই জানে গ্যাস্ট্রিকের 5টা ওষুধের নাম জানে সে, জানে যে ভাই এটা খান, নইলে এটা খান, নইলে এটা খান, এইটা 10 mg, ওইটা 20 mg, নাপা, প্যারাসিটামল, প্রত্যেকটা ভ্যারিয়েশন সম্পর্কে তারা পেন কিলার পর্যন্ত জানে, সব জানে। অ্যান্টিবায়োটিক্স তো মুখে মুখে আর কি, দোকানে গিয়ে আপনি ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক্স উইদাউট প্রেসক্রিপশন নিয়ে আসতেছেন। এরপরে দেখেন মোটা দাগে বড়লোকি রোগ বাড়ছে বাংলাদেশে, যেটা আমাদের ছোটবেলায় আমাদের জেনারেশনে আমরা দেখি নাই। হার্ট ডিজিজ, লাং ডিজিজ, লিভার ডিজিজ, তারপরে কিডনি ফেলিয়ার, স্ট্রোক, হার্ট ফেলিওর, এরপরে এই ক্যান্সার ট্রিটমেন্ট, প্রত্যেকটা হচ্ছে বড়লোকি রোগ। এত এক্সপেন্সিভ রোগ যে বিলিয়নস অফ ডলার প্রতি বছর খরচ হচ্ছে এবং বিদেশ চলে যাচ্ছে। 10 থেকে 15 বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে। আগে ভারতে যাইতো, এখন ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই টাবাই, হাবিজাবি, রাষ্ট্রপতির মতো যদি আপনি শপিং করার উসিলায় যাইতে পারেন, ইংল্যান্ডও চলে যেতে পারবেন। তাহলে এই যে আরেকটা জায়গা মানুষের মধ্যবিত্তের চিন্তার জায়গা, যে আমাকে একটা দুর্নীতি করতে হবে কেন? কারণ মরার আগে তো আমাকে সিঙ্গাপুর যাইতে হবে, মরার আগে তো আমাকে ব্যাংকক যাইতে হবে, কারণ ঢাকা মেডিকেলে তো আপনি মরতে পারবেন না, তারপরে স্ট্যাটাসের ব্যাপার আছে। তো এই থার্ড হচ্ছে রিটায়ারমেন্ট। কই থাকবো আমি? আমার একটা ফ্ল্যাট দরকার। এখন নয় ভাড়া থাকতেছি, ছেলেমেয়েরা এখন বড় আছে, ছেলেমেয়েরা যদি আমার না খাওয়ায়, ছেলেমেয়েরা যদি আমার বড় হয়ে দেখাশোনা না করে, ওরা তো বিদেশ চলে যাবে, ইংলিশ মিডিয়ামে পড়াইছি, ওরা তো দেশে আমার সাথে থাকবে না, থাকবো কই? আমার একটা ফ্ল্যাট দরকার না? আমার 1,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে তো আমার টাকা লাগবে, ওই টাকাটা জোগাড় করে লাগবে। এরপরে হচ্ছে ওই সময়টাতে বেঁচে থাকার আমার খরচের টাকা। তাহলে একটা সমাজ মিলিয়ে রাষ্ট্র কোনো কিছু, যে বদলের প্রশ্ন আসছে না, রাষ্ট্র যদি এই ওয়ারি যেগুলো আমার দুশ্চিন্তার জায়গাগুলো, এগুলো যদি রাষ্ট্র অ্যাড্রেস না করে, তাহলে রাষ্ট্র দুর্নীতি প্রবণ হয়ে যাবে। আর যখনই সমাজে দুর্নীতি প্রবণ হয়ে যাবে, অর্থের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। যার কাছে যেটা থাকার কথা ছিল তার কাছে সেটা নাই। এর মানে হচ্ছে আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এবং এরপরে হচ্ছে বিশৃঙ্খলা, মারামারি, রাষ্ট্র দখল করো, আমরা আশা করি যে সেই বিশৃঙ্খলা থাকবো না। আমি একবার শেষ একটা প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য এবং সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের খুব পরিচিত জন ডক্টর জাহিদুর রহমান। তিনি 2-3 দিন আগেই বললেন যে শেখ হাসিনার বিষয়ে বললেন যে আমরা তার সাথে সরকার ইনসাফ করবে। তিনি এসে যদি বিচারের মুখোমুখি হয়, তিনি তাকে মানে সেই সুযোগ দেওয়া হবে, বিচারের যেটা রায় হবে। এটা উনি ন্যায্যতার কথাই বলেছেন, যথার্থতার কথাই বলেছেন। কিন্তু একটা স্পেকুলেশন তৈরি হয়েছে বা মানুষের মধ্যে কেউ কেউ এটা বলার চেষ্টা করছে, ঠিক কাকতালীয় কিনা যায় না, যে শেখ হাসিনার একটা অডিও বক্তব্য এবং একটা ভারতের কয়েকটি জাতীয় পত্রিকায় একটা ইন্টারভিউ এসেছে, যেখানে শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি 6 মাসের মধ্যে বা এই বছরের মধ্যে তিনি আসবেন, মাথা উঁচু করে আসবেন এবং খুব সম্মানের সাথেই তিনি আসবেন, এবং বলেছেন তিনি
কোন জেলে রাখবে, কোন ফাঁসি কাস্টে রাখবে, এগুলো বলেছেন তিনি। একটা প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরতে পারে এবং ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন এবং তিনি বিচারে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, এবং কেউ কেউ বলছে 1 কোটি লোক নিয়ে সমাবেশ করে ঢুকবে। এ কথা তো সত্য, আওয়ামী লীগের একটি বৃহৎ অংশের লোক এখনও আছে এবং এটা প্রায় হরহামেশা আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের ইন্টারভিউ দেখছি। আপনার কি মনে হয় যে আবার কেউ কেউ একটু বলার চেষ্টা করছে যে সরকারের সাথে তাদের একটা কেউ বলা রং দেওয়ার চেষ্টা করছে আর কি? একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে আসলে এইটার কোনো বাস্তবতা আছে কিনা? প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যদি 10 লাখ লোক এক জায়গায় করবার সক্ষমতা থাকে তাহলে তো সে দেশে সরকার পরিবর্তন করে ফেলতে পারবে। আপনি জানেন যে 10 লাখ লোক মানে হিউজ ব্যাপার। অবশ্যই। আপনি টাকা ছাড়া বিএনপি আওয়ামী লীগ এখনও 50,000 লোকের সমাবেশ করতে পারবে না। তারেক রহমান বলে দিল যে আমি অমুক দিন নয়াপল্টনের সামনে যাচ্ছি, আপনারা সবাই চলে আসেন, 50,000 লোক লাভ যায়। আপনাকে টাকা দিয়ে দলের লোক আনতে হয় এবং ভাড়ায় খাটা 1,000 2,000 টাকা দেয়া ছাড়া দলের নেতাকর্মীরাও বিরিয়ানি খাইতে যায় না ওইখানে। অতএব ওইটা তো আমরা আগেই দেখি নাই, তার ক্ষমতার সময় তো আমরা 1 লাখ 2 লাখ লোক কোথাও দেখি নাই। তা আপনার মনে আছে পদ্মা সেতু উদ্বোধন করে ওই পারে যখন গেছেন তখন লোক কম থাকায় কিন্তু অনেক এমপিরে ওইসব এলাকার এমপিরা উনি মঞ্চে উঠতে দেয় নাই, এরকম নিউজ আসছিল যে ওর এলাকা থেকে লোক আসে নাই। তো কত লোক হয় আপনার এই যে বিশাল বিশাল সমাবেশ, এই যে নয়াপল্টনের সামনে পল্টন ময়দানে, আমরা হিসাব করে দেখেছি আপনি যদি ধরেন 1030 লোক হইতে পারে, মানে স্কোয়ার ফিট যদি ধরেন আপনি একটা মানুষ দাঁড়াইতে কমফোর্টেবলি কত লোক টোক লাগে, পুরো মতিঝিল, নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, শান্তিনগর মিলায়া লাখখানেক লোক মানে হচ্ছে আপনি দম ফেলতে পারবেন না এইসব এলাকাতে। তাহলে সেইখানে আওয়ামী লীগ 10 লাখ লোক, তার যদি 1 কোটি লোক থাকে নেতাকর্মী, তার 5 লাখ লোক নিয়ে ঢাকায় সমাবেশ করলেই তো ঢাকা শহর উল্টাপাল্টা হয়ে যাবে, সরকার পড়ে যাবে। এখানে আপনি গণভবন তারেক রহমানের ঘেরাও করলেই তো আপনি সরকার ফালাই দিতে পারবেন, করে দেখান না। প্রশ্ন হচ্ছে এটা নাই, কারণ আওয়ামী লীগের লোকজনও তো আওয়ামী লীগকে ভোট দেয় নাই, তাকে তো ভোট দিতে হয় নাই। তাহলে যে তাকে ভোট দেয় নাই সে আওয়ামী লীগের লোক হয় কিভাবে? আওয়ামী লীগ বলে না আমার এখনো 25-30% ভোট আছে হাবিজাবি, বগাস, এটা নাই। তাহলে কি শুধু এটা বাগরাম্ব নাকি নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য? ওইরকম আর কি, মানে আপনি দেখবেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি একটা বক্তব্য দেখলাম, ছাত্র দলের প্রশংসা করতেছে। আমরা তো রাজনৈতিক আমাদের দ্বিমত টিমত আছে, এটা আছে, আবার আমরা তো মানে পরিবেশ পরিষদের মিটিংয়ে তো একসাথে ছিলাম, আমরা তো কেউ কাউকে মারধর করি নাই, হাবিজাবি এগুলো বসে রয়েছে। মানে ওর তো নগদ বিকাশ শেষ হয়ে গেছে, ও তো আর করতে পারতেছে না। আপনি দেখেন বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলেই সন্ত্রাস বিরোধী আইন কিন্তু আপনার নবায়ন করছে সংশোধন করে। তাহলে প্রশ্ন হচ্ছে প্রসেসের ভিতর থেকে দেখবেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ঝিনাইদহে যাই হোক, ঢাকাতে উপদেষ্টারা যাই বলুক টলুক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই একমত। বিএনপির নেতারা চাইলেও বিএনপির তৃণমূলকে দিয়ে আপনি আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারবেন না। বিএনপি কেন পুনর্বাসন করবে? 17 বছর আমাকে বলে না, মানে পুনর্বাসন যদি মনে থাকে যে কোথাও কথা দিয়ে আসছি, কোথাও আমার একটা আনুগত্যের প্রমাণ দিতে হবে, এই শর্তে আমি ক্ষমতায় আসছি, অনেকে এগুলো গুজব বলে থাকেন, কিন্তু বিএনপি চাইলেও প্র্যাকটিক্যালি পসিবল হবে না। কারণ হচ্ছে বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের সাথে মিলেমিশে আরামায়েশ করছেন, নেতাকর্মীরা ধান খেতে পাট খেতে আরামায়েশ করে নাই। কারণ গ্রামের নেতাকর্মীটা বুঝে আওয়ামী লীগ কী জিনিস। কিছু কিছু জায়গায় পুনর্বাসন হয় নাই তাই না, পুনর্বাসন হয়েছে, চাঁদার বিনিময়ে পুনর্বাসন হয়েছে। এলাকায় থাকবা, কথাবার্তা কইবা না, মাসে মাসে এত দিবা। এই যে দেখেন রিসেন্টলি আপনার একটা মাদক বিরোধী অভিযান হয়েছে না, সারা দেশে কারা গ্রেফতার হয়েছে? বিএনপির কারো দেখছেন? 2-4 জন গ্রেফতার হয়েছে, লোকজন থানায় গিয়ে তারা আবার চুরাই নিয়ে আসছে। সব আওয়ামী লীগের লোকজন গ্রেফতার হয়েছে মাদকের নামে। নতুন করে আবার ওরে মামলায় দিচ্ছে, ওর কাছ থেকে চান্দা নিয়ে আবার বাইর করবে লোকাল পুলিশ আর বিএনপির লোকজন মিলে। অতএব এই বাস্তবতায় আপনি চাইলেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবেন না। তো একটা পরাজিত নেতা যে এলাকা দেশ ছাইরা চলে গেছে, আপনার হাজার হাজার মানুষকে খুন করার মেমোরি, স্মৃতি এত শক্তিশালী, সেরকম একটা জায়গায় আপনি ফিরে আসবেন, আপনার এখনো কোনো অনুশোচনা নাই, আপনি ক্ষমা চাচ্ছেন না দেশের কাছে, বিচারের মুখোমুখি হচ্ছেন না, দেশের পুরো ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। শুধু হাসিনা না, গ্রাম লেভেলের কোনো আওয়ামী লীগের নেতাকর্মী দেখবেন কোনো অনুশোচনা তারা এখনো শো করে নাই, এখন পর্যন্ত করে নাই 2 বছরে, যে হোয়াট হ্যাপেন্ড, আমরা এটার জন্য দুঃখিত, আমাদের জাতির কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে ফিরে আসা দরকার। এটা নাই। তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তো একটা প্রশ্নের ভিতর থেকে ডিল করতে হবে। তার এখানে রাজনৈতিক প্রশ্ন জড়িত, তার এখানে বিচারের প্রশ্ন জড়িত, তার এখানে এক্সিস্টিং পলিটিক্যাল ফোর্স, ক্ষমতার বলয়ের সাথে, তার এখানে বোঝাপড়ার সাথে সম্পর্ক আছে ভরকেন্দ্রে। এই সকল ভরকেন্দ্র হাসিনা আওয়ামী লীগ কীভাবে ডিল করবে? ভারত চাপাই দিবে?
বলা হচ্ছে 75 পরবর্তীতে আমরা 6 বছর পরে ফিরে আসছি। 75 আর 24 পার্থক্য আছে। শেখ হাসিনা যদি গণভবনে মরে যাইতো তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত, আওয়ামী লীগের কাউকে পালাইতে হতো না। 75-এ শেখ মুজিবরে মারার পরে আওয়ামী লীগের নেতারা কেউ দেশ ছাড়ছে? কেউ দেশ ছাড়ে নাই, সবাই দেশে ছিল। শেখ হাসিনা রেহানা এর আগে হলিডে করতে বিদেশ ছিল, জার্মানি ইংল্যান্ড মিলায় তারা ওখানে এমনিতেই ছিল, শপিং করতে গেছে রেহানার বিয়ের। সো এইখানে আপনার যেই বাস্তবতাটা হাসিনা তৈরি করে গেছে সেটা তো 75-এর মতো না। সে তো স্যাক্রিফাইস করে নাই যে আমি দেশের জন্য দলের জন্য দাঁড়ায় থাকবো, আমার মেরে ফেলো, আমার গ্রেফতার করলে জেলে নিয়ে যাও। তখন না আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে বসে লড়াইটা করতে পারতো। যে নেতাই কর্মী 14 গোষ্ঠী সহ পালায় চলে গেছে, পুরো প্রশাসন তার দালাল ফালাল নিয়ে পালায় গেছে, সে চলে আসবে এবং দেশের মানুষজন আমরা সব তাকায় তাকায় দেখবো। এই হাজার হাজার শহীদ, আহত পরিবার, এই লক্ষ লক্ষ মানুষ তাকায় তাকায় দেখবে। যেই লক্ষ লক্ষ ছাত্ররা সারা বাংলাদেশে ক্যাম্পাসে রাস্তাঘাটে লড়াই করছে, তারা তাকায় তাকায় দেখবে। বিচারের জন্য অফকোর্স ওয়েলকাম। আপনি জেলে যেতে চান, ফাঁসির রায় তো হয়ে আছে, আপনি ফাঁসির মঞ্চে চলে যেতে চাইলে মঞ্চ রেডি করা আছে। এবং আমরা বারবার বলেছি বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, আইনি ইনসাফ, জাহিদ ভাইয়ের সাথে আমরাও একমত। কোনো আওয়ামী লীগ নেতার উপরে বেইনসাফি করা যাবে না এবং আমরা এটা বারবার বলেছি। সালমান এফ রহমান থেকে শুরু করে দীপু মনি, সাকিব, মাশরাফি, যে মামলাগুলো দেয়া হচ্ছে এই মামলাগুলো আপনি আখেরে প্রমাণ করতে পারবেন না। শিরিন শারমিন চৌধুরী উত্তরা যাত্রাবাড়ি গিয়ে খুন করবে, যে মহিলা নিজে একতলা থেকে দোতলায় উঠতে উঠতে হাঁপায় পড়ে যায়। মানে আপনি মামলা দিলেও তো রাইট মামলা দিতে হবে। সাকিব, মাশরাফি প্রচুর টাউটামি বাটপারি করছে, যার যার অন্য অপরাধ আছে, কিন্তু আপনি তারে খুনের মামলা দিচ্ছেন। মানে সে ওই যে মিরপুরে কোথায় নাকি সাকিব গিয়ে কারে খুন করছে, মানে এগুলো তো বোগাস জিনিস, এগুলো বোঝা যায়। তো এই জন্য এই ব্যাপারে আমরা বলেছি যেহেতু নতুন রাষ্ট্র বানাইতে চাইছি আমরা, আমার শত্রুর সাথে আমি কি আচরণ করি সেটাই হচ্ছে আমার ইনসাফের ন্যায্যতা, আমার নতুন বন্দোবস্তের ন্যায্যতা। সেটা এই ন্যায্যতার ব্যাপারে কোনো অনিয়ম করা যাবে না। কিন্তু ইকুয়ালি পলিটিক্যালি আওয়ামী লীগ ইজ ডেড, আওয়ামী লীগ ফিরছে না। কালচারালি আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই। তারপর নিশ্চয়ই সামনের দিনগুলোতে আমাদের অপেক্ষায় থাকতে হবে, কারণ বাংলাদেশের এমন এমন ঘটনা আছে যে অনেক সময় অনেক কিছু যা আমরা আজকে ভাবছি তার ঠিক কিছুদিন পরে পরিস্থিতি বা পরিবর্তিত পরিস্থিতি তা অনেকটা বদলে যায়। তারপর আমরা ভালো কিছুর পথ প্রত্যাশা থাকবো, ভালো কিছুর অপেক্ষায় থাকবো। আর আজকের মতো এখানেই শেষ করছি। ফুয়াদ ভাই, আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের বলার বলা অনুষ্ঠান। কথা হবে, দেখা হবে আবার আগামী নতুন অনুষ্ঠানে নতুন কোনো এক অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।